গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প বিরাজের বউ। লিখেছেন সুস্মিতা নাথ। বিরাজ ফোন রাখতেই মিনতি বলল, অবশেষে খবর এলো, রেলে কাটা না? ভালোই হয়েছে, বাইরে গিয়ে মরেছে, আপদ গেছে। খবরের কাগজ পড়ছিল সাধন। থানা থেকে ফোন এসেছে শুনে তার কৌতূহলী চোখ এখন ছেলের দিকে। স্ত্রীর কথা রেশ টেনে বলল, নিজেই মরলো নাকি কেউ মেরে ফেলে গেল কে জানে, তা পুলিশ কিছু বলল রে? আরে না না, বিরক্ত হয় বিরাজ। শুধু বলল রেল লাইনের ধারে একটা মেয়ে ছেলের বডি পাওয়া গেছে, ওটাকে শনাক্ত করতে হবে। মিনতি বলল, নিশ্চিত ওই মেয়েই হবে, 4 দিন ধরে গায়েব, নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গিয়ে ভোগটোক করে চলন্ত ট্রেনের মুখে বডি ফেলে গেছে। ইস, মান সম্মান আর রাখলো না, মরলি তো মরলি, নষ্ট হয়ে মরলি। আরও যা একা একা মাসির বাড়ি। কত বারণ করলাম, বললাম ফোন করে খবর নিলেই তো পারো, যাওয়ার কি দরকার, কিন্তু শুনলো না। মাসির জন্য দরদ একেবারে উতলে উঠছিল। এবার বোঝো, গেল তো প্রাণটা। বসুধা বিরাজের একমাত্র বোন, এতক্ষণ চুপ করে বসে সবার কথা শুনছিল। সে এবার জিজ্ঞেস করল, তুই কি এখনই বেরোবি দাদা? বিরাজ কিছু বলার আগেই মিনতি বলে উঠল, এখনই যাস না বিজু, পেট ভরে জলখাবার খেয়ে তারপরে যা। খানিক পরে এবার হাঙ্গামা শুরু হবে, বডি আনা, সৎকার, কুটুম ডাকা, ঝামেলা কি একটা! উফ, কি বিপাকেই না ফেললো হতচ্ছাড়ি। সাধন বলল, সেই ভালো, তবে আমি বলি কি, জলখাবারের ঝামেলায় না গিয়ে একেবারে ভাতই বসিয়ে দাও, সঙ্গে ডাল আর মাছের ঝোল হলেই হবে। আগে সবাই খেয়ে নি, বডি এসে গেলে আর না খাওয়ার ফুরসত হবে না। সহমত হলো বিরাজও। বলল, তাই করো, বেশি দেরি করা যাবে না, বুঝতেই পারছো পুলিশের ব্যাপার। শীতের সকাল বলে এতক্ষণ বিছানার মধ্যেই কম্বল জড়িয়ে বসেছিল মিনতি। এখন তারা বুঝে খাট থেকে নামতে নামতে বলল, পোড়ার মুখী যে কি সমস্যায় ফেললো সে আমিই টের পাচ্ছি। 3 বেলা খুন্তি নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেল, রাজ্যির এঁটো বাসন জমা হয়ে আছে, একটা কাজের লোক পাচ্ছি না, এই ঠান্ডায় এত ধকল সয়। আগে যে বউটা কাজ করতো, মালতী না কি যেন নাম, তাকে ডেকে নাও না, বলল সাধন। তাকে কি আর ডাকিনি ভেবেছ? কালই ডেকেছিলাম, কিন্তু সে মেয়ের এখন ভারী দেমাক হয়েছে, মুখের উপর পারবে না বলে চলে গেল। বসুধা বলল, মালতীকে দোষ দিচ্ছ কেন মা? তুমি তো ওকে হঠাৎ ছাড়িয়ে দিয়েছিলে। দাদার বিয়ের পরে রান্নার লোক, কাজের লোক সবাইকে এক ধাক্কায় ছাড়ালে। ছাড়াবো না তো কি, ফুঁসে ওঠে মিনতি। পরের মেয়েকে কি বসিয়ে বসিয়ে খাওয়াতাম নাকি? একজনের খাওয়া পড়ার খরচ কি কম? কে জানতো যে ও মেয়ে এমন নচ্ছার? বসুধা আর তর্কে যায় না, কেবল বলল, আমি বাসনগুলো ধুয়ে নেব মা, তুমি রান্না বসাও। কিন্তু তাতেও মিনতির আপত্তি। এই আপত্তির কারণ অবশ্য সন্তান স্নেহ। বলে, থাক, তোমার আর বাসন মেজে হাত কালি করতে হবে না, তোমারও তো বিয়ে দিতে হবে না কি? অমন বাসন ঘষা খড়খড়ে হাত দেখলে কোনো পাত্র পছন্দ করবে? যাকে মৃত ভেবে এমন নির্বিকার চিত্ত কথাবার্তা চলছে সে হলো এবাড়ির পুত্রবধূ একতা। মঙ্গলবার অর্থাৎ 4 দিন আগে অসুস্থ মাসিকে দেখতে বেরিয়েছিল সে। এরপর থেকে আর তার কোনো খোঁজ নেই। জানা গেছে বাঁশদ্রোণীর মাসির বাড়ি সে যায়নি বিজয়গড়ের বাবার বাড়িতেও। এমনকি তার মুঠোফোনটাও নীরব নিঃসার, ফোন করেও লাভ হচ্ছে না। গড়িয়া থেকে বাঁশদ্রোণীর সামান্য পথটুকুতেই অদ্ভুতভাবে হারিয়ে গেছে সে। আনাজ আর বটি এনে এ ঘরেই কুটনো করতে বসেছে মিনতি। গ্যাসের 2 উনুনে ভাত ও ডাল চাপিয়ে এসেছে। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে ছেলেকে বলল, এই ফাঁকে তো শ্বশুরবাড়িতে খবরটা দিয়ে দে, তারাই গিয়ে লাশ শনাক্ত করুক। বিরাজ নিমতে তো মুখ করে বলে, কোনো লাভ আছে? দেখছো না কেমন হাত তুলে রেখেছে, যেন সব দায়িত্ব আমাদের। কেন, তাদেরও কি মেয়ে নয়? খবরটা জেনে ওর বাপ মা একবারও এলো? রাগে গজগজ করে সে। বিরাজের অভিযোগ মিথ্যে নয়। মেয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়েও একতার বাপের বাড়ির লোকেরা আশ্চর্য রকমের উদাসীন। ওর বাবা নির্লিপ্ত ভঙ্গিতে বলেছিল, তোমাদের বাড়ির বউ, নিখোঁজও তোমাদের বাড়ি থেকেই, কাজেই তাকে খোঁজার দায়িত্ব তো তোমাদেরই। একতার মা আরও এক কাঠি উপরে উঠে বলেছিল, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি তো?
শুনেই তেলে বেগুনে জ্বলে বিরাজ ফোনেই খিচিয়ে উঠেছিল। আপনি কি আমাকেই দোষী ঠাওরাচ্ছেন? স্বামী স্ত্রীর ঝগড়া কোন বাড়িতে না হয়, তাই বলে সব বাড়ির বউ পালায়? শাশুড়ি আর কথা বাড়ায়নি, তবে ওর শ্বশুর বলেছিল, দেখো বিরাজ, আমাদের ইচ্ছের বিরুদ্ধে একতা তোমাকে বিয়ে করেছে। ইদানিং তোমাদের মধ্যে নানা অশান্তির কথা আমাদের কানে আসছিল, কিন্তু আমরা মেয়ের হয়ে কিছু বলতে যাইনি। যে মেয়ে তার বাবা মায়ের অমতে বিয়ে করে তার ফল তাকেই ভোগ করতে হবে। লোকলজ্জা এড়াতে তোমাদের সামাজিক বিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু এর পরে আমাদের আর কোনো দায় নেই। যতই হম্বিতম্বি করুক, শ্বশুরের কথা শুনে চুপসে গিয়েছিল বিরাজ। কারণ একতা নিখোঁজ হওয়ার আগের রাতে একটু অশান্তি হয়েছিল বইকি। প্রথমে রাগারাগি, তারপরে বেশ 2-4 ঘা মেরেও ছিল একতাকে। বিয়ের 1.5 বছরে বহুবার এমন মারধর করেছে, হয়তো সেদিন একটু বেশি হয়ে গিয়েছিল। একতার বাগালে এমন একটা থাপ্পড় মেরেছিল যে ওর ঠোঁটের কোণ থেকে রক্ত বেরিয়ে এসেছিল। তাই বলে ঘর ছেড়ে পালাবে? সবই কি বিরাজের দোষ? নেশার ঘরে সবসময় অত হিসেব করে চলা যায় নাকি? একতা কেন ওকে উত্ত্যক্ত করলো? বাড়ি ফিরতেই কেন সুইটিকে নিয়ে জেরা শুরু করলো? ইদানিং সুইটিকে নিয়ে রোজ অশান্তি করতো একতা। অসহ্য লাগতো বিরাজের। অম্লান দত্তর বিধবা সুইটির ঢলঢলে যৌবন, যেমন রসে টুসটুস শরীর, তেমনই চলন বলন। এমন মেয়ে ছেলে কোন পুরুষ মানুষকে না টানে? সুইটি যা আনন্দ দেয়, আর তার সিকিভাবও কি দিতে পারতো একতা? সামান্য কটা ঘরের কাজ করেই নাকি তার দম শেষ হয়ে যায়। বিছানায় এসে ক্লান্ত ন্যাকড়াতে শরীর মোড়ার মতো পড়ে থাকে। সেটা কি বিরাজের দোষ? এসব তো শ্বশুর শাশুড়িকে বলা যায় না। ফোন রেখে দিয়েছিল বিরাজ। চা করে এনেছে বসুধা। সবাইকে চা দিয়ে নিজেও কাপ নিয়ে বসল। চায়ে চুমুক দিয়ে মিনতি বলল, আমি তো প্রথম থেকেই বলছি বিজুকে পুরো ঠকিয়েছে ওরা। প্রথমে মেয়ের রূপ দেখিয়ে ফাঁদে ফেলে ফাঁসিয়েছে, তারপর কম খরচে মেয়ে গছিয়ে দিয়েছে। না দিল গাড়ি বাড়ি, না দিল সোনাদানা, ক্যাশও দেওয়ারও যা ছিঁড়ি। কোনো মতে বিয়েটা সেরেছে। বসুধা বলে, তবে বৌদিকে দেখতে কিন্তু খুব সুন্দর, শিক্ষিত। ধুত্তর সুন্দর, ঝামড়ে ওঠে মিনতি। রূপ আর 2-4টে পাশের সার্টিফিকেট ধুয়ে কি জল খাবো? টাকা ছাড়া দুনিয়াতে কিছুর দাম নেই। তাহলে বৌদিকে চাকরি করতে দিলে না কেন? ভালো একটা চাকরি তো বৌদি পেয়েছিলই। থাম তো, বৌদি হয়ে ওকালতি করতে হবে না তোকে। এবার গর্জে ওঠে বিরাজ। মেয়ে ছেলের বেশি চোপা তার ভালো লাগে না। তাছাড়া এও সত্যি যে একতাকে সেই চাকরি করতে দেয়নি। ঘরের মেয়ে বৌদের বেশি বাইরে না বেরোনোই ভালো। ওদের স্বভাবের ছোকছোকানি হয়ে যায়। কিচ্ছু ভুল করেনি বিরাজ। সাধন ছেলেকে সান্ত্বনা দেয়, মাথা গরম করিস না বিজু, মন্দের ভালো হয়েছে, আবার তোর বিয়ে দেব। এবার দেখে শুনে দেব। কাঙাল ঘরের মেয়ে ছেলে আর দরকার নেই। শ্রাদ্ধ সেরেই পাত্রী দেখা শুরু করে দেব। কথায় কথায় বেলা গড়াচ্ছিল। ভাত ডাল নামিয়ে মাছ ভাজতে লেগেছিল মিনতি। ফের বিরাজের ফোন বেজে উঠল। থানা থেকেই। বিরাজ ফোন ধরে, বাকিরা কান খাড়া করে। সংক্ষিপ্ত একটা বার্তা আসে। বিরাজ ফোন রাখতেই চরম কৌতূহল সাধন এবং মিনতি একযোগে বলে ওঠে, কি বলল ওরা? থমথমে মুখে বিরাজ বলে, রেললাইনের বডিটা অন্য কারো, শনাক্ত হয়ে গেছে। মুহূর্তেই নৈশব্দ ছেয়ে গেল ঘরে। মিনতির কুটনোকোটা থেমে গেল। বিরাজের মুখ চোখ ইস্পাত কঠিন হয়ে উঠল। সাধনের চা হাতেই জুড়োতে লাগলো। যেন চরম হতাশায় ডুবে নিথর হয়ে গেছে 3টে মানুষ। তখন সকলের অলক্ষ্যে ঘরের কোণে বসে থাকা বসুধার মুঠোফোনে টাইপ হয়, কেমন আছো বৌদি? আনসেভড নম্বর থেকে উত্তর আসে, ঠিক আছি গো। সবাই আমায় বিঘ্নেশের দিদি ভেবে খুব যত্নে রেখেছে। প্রচুর মেয়ে এখানে নানা কাজ শেখে। আমি ওদের ইংরেজি শেখাচ্ছি, গানও শেখাই। সারাদিন হৈহুল্লোড় করে কেটে যায়। শুধু মাঝে মধ্যে তোমাদের কথা, আমার বাবার কথা খুব মনে পড়ে। বসুধা টাইপ করে, এবার সব পিছুটান ভুলে নতুন করে বাঁচো। কিছুক্ষণ নীরবতার পর জবাব আসে, চেষ্টা করছি ঠাকুরজি। আবার চাকরির পরীক্ষাগুলোয় বসো, ঠিক পারবে, মাথা উঁচু করে বাঁচবে। ততদিন বিষয়টা গোপনই থাক, নইলে প্রতিহিংসায় তোমার জীবন দুর্বিষহ করে তুলবে দাদা।
ভালোবাসার চিহ্নসহ প্রত্যুত্তর আসে। তুমি এবং বিঘ্নেশ আমার জন্য যা করলে আমি ভুলব না ঠাকুরজি। এমন ননদ আর হবু নন্দাই পাওয়া ভাগ্যের কথা। আমি কিছুই করিনি বৌদি, লিখল বসুধা। যা করেছে সব বিঘ্নেশ এবং ওর স্বেচ্ছাসেবী সংস্থা। আমি শুধু দাদা, মা এবং বাবার পাপ কিছুটা ধুতে চেষ্টা করেছি। তোমার কষ্ট আর চোখে দেখা যাচ্ছিল না। এই চ্যানেলের গল্পগুলি যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য।